ওকে, 30 লিস্ট আমি এখানে কালেক্ট করেছি। দেখেন, গুগল লোকাল প্যাক অর্থাৎ 3 প্যাকে যদি আপনি আপনার গুগল বিজনেস প্রোফাইলটাকে র্যাঙ্কিং করতে চান, আমি তো অবশ্য আপনাদেরকে একটা লিস্ট দিয়েছি, একটা রিপোর্টিং করেছি কি কি ব্যাপারে। মানে এখানে একটা স্টাডি হয়েছিল 149টা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, যে এই ফ্যাক্টরগুলো আমি পুরো ফ্যাক্টরটা আপনাদের ডেসক্রিপশন বক্সে একটা লিস্ট করে দিয়ে দিব। সো কোন ফ্যাক্টরের গুরুত্ব কতটুকু। 149টা ফ্যাক্টরের ভিতরে এই যে প্রথম যে 30টা ফ্যাক্টর, এর গুরুত্ব কতটুকু আমি একটু বিবেচনা করি এবং দেখি যে এগুলো আমরা আমাদের মূল কোর্সে আলোচনা করছি কিনা। রাইট, প্রথমে হচ্ছে গুগল বিজনেস ক্যাটাগরি। ডেফিনেটলি এটা হচ্ছে আপনার 3 প্যাকে র্যাঙ্কিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রাইমারি ক্যাটাগরি এবং যে অ্যাডিশনাল ক্যাটাগরি গুলো দেওয়া থাকে, এগুলো বলেছিলাম এক্স্যাক্টলি আপনাকে দিতে হবে। অথবা শুধুমাত্র ক্যাটাগরিতে যদি আপনি মিস্টেক করেন, তাও কিন্তু আপনার হচ্ছে প্রোফাইলটা রেস্ট্রিক্ট হওয়ার একটা পসিবিলিটিস থাকে। মানে এলোমেলো ক্যাটাগরি যদি দেন, আপনি কাজ করতেছেন অন্য একটা ইন্ডাস্ট্রি নিয়ে, ক্যাটাগরি দিয়ে রাখছেন অন্য একটা, তো সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে অ্যাকাউন্ট। তারপরে বলছে কিওয়ার্ড ইন জিবিপি বিজনেস টাইটেল। ওকে, বিজনেস টাইটেলে কিওয়ার্ড দেওয়ার কথা বলছে, এটা কিন্তু স্বীকৃত না এখন হোয়াইট হ্যাট মেথোডোলজিতে, যে আপনার যে মেইন কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, একটা প্র্যাকটিস আছে। যদিও আমি যেখান থেকে এটা কালেক্ট করেছি সেটা হচ্ছে একটা ওয়েল রিসার্চ একটা প্ল্যাটফর্ম। আমার পুরনো একটা ভিডিও আছে, দেখবেন অনেক আগে, 1-1.5 বছর আগের। সেখানে আমি বলেছি যে কৌশলে আমরা অনেক সময় কি করি, যে আমাদের মেইন কিওয়ার্ডটা যেন র্যাঙ্কিং করার জন্য আমরা টাইটেলে, যেমন আপনার বিজনেসের নাম হচ্ছে মনে করেন যে এবিসিডি, এবিসিডির পরে হাইপেন দিয়ে আপনি আপনার যে মেইন কিওয়ার্ড সেটা আপনি অ্যাড করতে পারেন। যেমন আমি আমি সজীব রয়, আমি বাংলাদেশে একজন এসইও এক্সপার্ট। তো আমি সজীব রয়, এটা কিন্তু আমার বিজনেস নেম, ইটস নট মি, ইট ইজ মাই বিজনেস। ওকে, তো সজীব রয়ের পরে হাইপেন দিয়ে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ অথবা এসইও সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, এরকম একটা কিওয়ার্ড আমি অ্যাড করতে পারি। যদি আমি যেটা বলেছিলাম এটা বেস্ট প্র্যাকটিস না, তো আমি আপনাদের আবারও বলছি যে এটা আপনারা প্র্যাকটিস করবেন না। এটা কখন প্র্যাকটিস করবেন? 2-3 মাস ধরে আপনি প্রচুর কাজ করার পরেও যদি আপনার অ্যাকাউন্ট র্যাঙ্কিং না করে, আপনার গুগল 3 প্যাকে অ্যাটলিস্ট র্যাঙ্কিং বলতে কি যে সবসময় যে আপনাকে 3 প্যাকেই র্যাঙ্কিং করতে হবে তা নয়, এটা 8 নম্বর 10 নম্বর পজিশনেও র্যাঙ্কিং করতে পারে, তাই না? তো দেখেন, যদি 8-10 থেকে র্যাঙ্কিং করার পরেও আপনার প্রোফাইলটা 3 নম্বর পজিশনের ভিতরে র্যাঙ্কিং করছে না, সেক্ষেত্রে তার মানেই যে আপনাকে টাইটেলটা দিতে হবে, আপনার টাইটেলের ভিতরে আপনার কিওয়ার্ড দিতে হবে, এটা কিন্তু নয়। এটা কিন্তু আপনার অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে যেতে পারে। আমি বলছি এটা, এবং আমার প্র্যাকটিস থেকে বলছি, যদিও এটা একটা রিসার্চ পেপার, ডেফিনেটলি এরা আমার থেকে বেশি স্মার্ট, বেশি রিসার্চ করছে, তবুও আমি এটা বলতে পারি। এবং অনেকেই আছে ট্র্যাডিশনালি যারা ইউটিউবে এই নিয়ে কথা বলে, তাদের কথাও শুনবেন, দেখবেন এটা তারা টাইটেলের ভিতরে এটা একটা হোয়াইট হ্যাট মেথোডোলজি মনে হয় আমার কাছে। আপনি যেটা করবেন, ফার্স্ট অফ অল আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। মানে কখনো কখনো অনেক কাজ করার পরেও যদি দেখেন যে আপনি 7-8 নম্বরের পজিশনে আছেন কিন্তু ফার্স্ট থ্রি পজিশনে যেতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। যদি মনে করেন কম্পিটিটর অনেক বেশি রিভিউ নিয়ে বসে আছে, সেই বিজনেসের এজ অনেক বেশি, সেক্ষেত্রে আপনি আরো পরিমাণ রিভিউ কালেক্ট করার চেষ্টা করবেন, সাইটেশন করবেন, কিন্তু টাইটেল চেঞ্জ করবেন না। ঠিক আছে, টাইটেলে কিওয়ার্ড দিবেন না। যখন দেখেন আপনার ফার্স্ট যে 3 কম্পিটিটর, তাদের মাত্র 4-5টা রিভিউ আছে, তাদের বিজনেসের বয়সও বেশি না, অপটিমাইজও তারা করে না, তারপরেও তারা র্যাঙ্কিং করে বসে আছে, তখন আপনি মনে করবেন যে আপনার একটু ম্যানিপুলেট করা উচিত। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার বিজনেসের নামে আপনি টাইটেল অ্যাড করতে পারবেন। বি কেয়ারফুল, তাও 2-3 মাস পরে, যদি আপনি অনেক চেষ্টা করার পরে যদি দেখেন যে কাজ হচ্ছে না, তখন তো আর কি চুরি করে খাইতে হবে, এটা হচ্ছে ব্যাপার। প্রক্সিমিটি অফ অ্যাড্রেস, দ্য পয়েন্ট অফ সার্চ, সার্চ বিজনেস ডিসটেন্স, এটা তো আগেই বলছি। প্রক্সিমিটি একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, হ্যাঁ, প্রক্সিমিটি, প্রমিনেন্স, আর মেবি এর আগের ভিডিওতে বলছি প্রক্সিমিটি, প্রমিনেন্স, আর হচ্ছে আপনার রিলেভেন্সি। রাইট, এটা আমরা আলোচনাই করছি আগে। দেন ফিজিক্যাল অ্যাড্রেস ইন দ্য সিটি অর সার্চ, ফিজিক্যাল অ্যাড্রেস থাকতে হবে। এটা লোকাল এসইওতে এরা এরা কিন্তু বলেই যে আপনার একটা বিজনেস অ্যাড্রেস থাকতে হবে, হ্যাঁ, ব্রিক্স অ্যান্ড মর্টার একটা থাকতে হবে, প্রেজেন্সি থাকতে হবে। রিমুভাল অফ স্প্যাম লিস্টিং থ্রু স্প্যামিং, তো রিমুভাল অফ স্প্যামিং লিস্টিং, আপনার যদি স্প্যামিং লিস্টিং কেউ করে থাকে আপনার বিজনেস নষ্ট করার জন্য, সেখানে আপনি রিপোর্ট করবেন। হাই নিউমেরিক গুগল রেটিং, হাই নিউমেরিক গুগল রেটিং মানে যেহেতু 5 স্টার রেটিং এ দেওয়া যায়, এমন যদি আপনি মনে করেন যে 500 রেটিং নিয়ে আসছেন সব 2 স্টার, 2 স্টার, 1 স্টার, 3 স্টার এরকম, সেটা কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর নয়। তো হাই যত বেটার ইয়ে হয়, শুধু রিভিউ থাকলে হবে না, রেটিং গুলো আপনাকে
5 স্টার রেটিং হতে হবে। যে প্ল্যাটফর্মে যে স্টার হয় সেটা শুধু গুগলে না, এটা আপনি অন্যান্য যে ন্যাপ সাইটেশন করবেন বিভিন্ন, সেখানে রিভিউর ব্যবস্থা আছে, ওই রিভিউ গুলো দেখবেন যে সেখানে নিউমেরিক, এটা হাই নিউমেরিক আছে কিনা। অনেক জায়গায় দেখবেন 10 থাকে, আউট অফ 10-এর ভিতরে রেটিং দেওয়া যায় সেখানে। অ্যাডিশনাল জিবিপি ক্যাটাগরি, এই যে যেটা বলছিলাম প্রথমেই তো ক্যাটাগরি, তারপর অ্যাডিশনাল জিবিপি ক্যাটাগরি যেগুলো পসিবল আপনি দিবেন, 2 থেকে 3টার বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে, অপ্রয়োজনীয় 2 থেকে 3টার বেশি দেওয়া। কোয়ান্টিটি অফ নেটিভ গুগল রিভিউ, আচ্ছা, মানে নেটিভ বলতে গুগলের যে নিজস্ব গুগল বিজনেস প্রোফাইলে সে রিভিউটা পাওয়া যায়, ওটার একটা কোয়ান্টিটি, মানে কত পরিমাণ পাচ্ছেন। আমি এই কথাটাই বলছিলাম, যখন আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন অনেক কাজ করার পরেও দেখবেন যখন আপনার বিজনেস র্যাঙ্কিং 8, 10, 15 এরকম পজিশন আছে, তখন আপনি বুঝবেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন। কিন্তু ভুল কোথায় হচ্ছে, এই ভুলটা আপনাকে বের করার জন্য ডেফিনেটলি আপনাকে যেতে হবে কোথায়, আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে যে কম্পিটিটর কি কাজ করতেছে। যদি দেখেন কম্পিটিটর অনেক বেশি রিভিউ নিয়ে বসে আছে, তখন আপনি তাদের সাথে র্যাঙ্কিং যুদ্ধ করে পারবেন না, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু ধীরে ধীরে আগাইতে হবে। ওকে, ভেরিফাই জিবিপি, এটা তো বলার কথাই রাখে না, ভেরিফাই তো অবশ্যই থাকতে হবে। প্রক্সিমিটি অফ অ্যাড্রেস টু সেন্ট্রয়েড, তো এটা আর বলার দরকার নেই, আপনার বিজনেস সেন্টার যেখানে সেখান থেকে ডিস্টেন্সটা মানে একটু কম থাকলে বেটার আর কি। কিওয়ার্ড ইন জিবিপি ল্যান্ডিং পেজ টাইটেল, হ্যালো, জিবিপির যে ল্যান্ডিং পেজ যে টাইটেলটা, অর্থাৎ আপনি আহ, যে ওয়েবসাইটটা বানাচ্ছেন, নিশ্চয় আপনার ওয়েবসাইটে এরকম, আমরা তো একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, আলাদা আলাদা শহরে আলাদা আলাদা কার ওয়াশ ইয়া ছিল আমাদের ওয়েবসাইটের, তো আলাদা আলাদা সিটি ছিল, আলাদা আলাদা বিজনেস প্রোফাইল ছিল, আলাদা আলাদা সিটির জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ ছিল। তো ওই ল্যান্ডিং পেজ কি করছিলাম আমরা, যে কিওয়ার্ড দিয়ে আমি আমার গুগল 3 প্যাকে র্যাঙ্কিং করতে চাচ্ছি গুগল বিজনেস প্রোফাইলটা, সেই কিওয়ার্ড দিয়েই কিন্তু আমার ওই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। এবং সে বলছে যে টাইটেলের মধ্যে থাকলে আরো বেটার, ডেফিনেটলি টাইটেলের মধ্যে তো থাকবেই, যেহেতু এই সন্থ হবে এজ এ টাইটেলটা। তারপরে 11 নম্বর, কমপ্লিটনেস অফ জিবিপি, তার মানে গুগল বিজনেস প্রোফাইলটা কমপ্লিট অপটিমাইজ করতে হবে, যেটা আমি বলেছিলাম যে অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল কি করা, অপটিমাইজেশন করা। তো অপটিমাইজেশন মানেই তো এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। সাস্টেইন ইনফ্লাক্স অফ রিভিউ, আচ্ছা, এই কথাটার অর্থ হচ্ছে আমরা অনেক সময় রিভিউ কিনি না। মনে হয় যে একটা বিজনেস র্যাঙ্কিং করবো, তো কি করব, 3 মাস ক্লায়েন্টের সাথে আমরা কাজ করলাম, 3 মাসে 50টা অথবা 100টা কি 200টা 500টা রিভিউ কিনে একটা তাকে দিয়ে দিলাম। এটা আসলে ইনিশিয়াল স্টেটে একটু ভালো দেখা যায়, কিন্তু গুগল এটাকে আলটিমেটলি বুঝতে পারে। দেখেন ভাই, গুগলকে আমি প্রথমে একটা কথা বলছি, গুগলকে ফাঁকি দেওয়ার চিন্তা করাই উচিত না। আপনি হয়তোবা আলটিমেটলি সাময়িক সময়ের জন্য এখন একটু সুস্থ বোধ করতে পারেন, পরে কিন্তু গুগল আপনার বিজনেসটা খেয়ে দিবে। তো এখানে এই কথাটাই বলা হচ্ছে, আপনি ইটস বেটার, এমন না যে গুগলকে আপনি যদি 500 রিভিউ দেখাতে পারলেই যে আপনি অনেক হিরো, তা কিন্তু নয়। বরং গুগলকে যদি আপনি রেগুলার বেসিস প্রত্যেক দিন অথবা সপ্তাহে 1-2টা রিভিউ দেখাতে পারেন, তখন গুগল বুঝতে পারে যে এই বিজনেসটার রিভিউ, এই বিজনেসটা অ্যাকচুয়ালি জীবিত আছে, মানে এই বিজনেসটা এখন রানিং আছে, এবং তার কাস্টমারের সাথে হচ্ছে গুড রিলেশনশিপ আছে, কাস্টমারের কাছে সে রিভিউ নিতে পারে। সো এটাই বেটার, এখানে এই কথাটাই বলা হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে রেদার দেন ব্লাস্টার, অর্থাৎ ওই যে ইমেইল ব্লাস্টার করে আমরা অনেক সময় রিভিউ করি না, ব্যাপার কি যে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ চাইতে পারেন, ইটস বেটার। তার মানে এই না যে আপনি ফেক উপায়ে রিভিউ নিয়ে নেবেন, ঠিক আছে। এই কথাটা এখানে বলা হচ্ছে। ডুপ্লিকেট পেজ ফর ইচ সার্ভিস, প্রত্যেকটা সার্ভিসের জন্য ডুপ্লিকেট পেজ আপনাকে রাখতে হবে। সরি, ডেডিকেটেড পেজ, আরে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ডেডিকেটেড স্পেস, যে কথাটা বলছিলাম আমি, আলাদা আলাদা লোকেশনে যদি যদি সেম সার্ভিস হয়, তাও আপনাকে আলাদা আলাদা লোকেশনের জন্য আলাদা আলাদা ডেডিকেট পেজ থাকতে হবে। কোথায়, ওয়েবসাইটে কিন্তু ল্যান্ডিং পেজ। কিওয়ার্ড ইন জিবিপি ল্যান্ডিং পেজ H1 H2, এই যে এগুলো তো আমরা জানি, অন পেজ এসইওতে কথা বলছি। প্রপার প্লেসমেন্ট অফ ম্যাপ পিন, ম্যাপের যে পিনটা আপনার যেখানে বিজনেস অ্যাড্রেস, এটাকে প্রপার করবেন। আমি গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে এই যে আসে না মাঝে মাঝে খবর যে গাড়ি চালাতে চালাতে খালের মধ্যে পড়ছে গুগল ম্যাপ দেখে, এই ব্যাপারটা এরকম হয়ে যাবে কিন্তু। জিও গ্রাফিক সিটি নেইবারহুড কিওয়ার্ড রিলেভেন্ট অফ ডোমেইন কন্টেন্ট। ওকে, সো ইন্টারনাল লিঙ্কিং অ্যাক্রস এন্টায়ার ওয়েবসাইট, হ্যাঁ, এই 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 কথাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইন্টারনাল লিঙ্কিং করতে হবে আপনার বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন রিলেভেন্ট পেজের মধ্যে। কোয়ান্টিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু ডোমেইন ফ্রম লোকালি রিলেভেন্ট ডোমেইন, ওকে।
মানে এটা হচ্ছে আপনার রিলেভেন্ট যে বিজনেস গুলো আছে, নট ডোমেইন, ডোমেইনটা আসলে রিলেভেন্ট হয় না, বিজনেস ডোমেইন রিলেভেন্ট হয়, ঠিক আছে। সো আলাদা আলাদা যে ইয়াগুলো আছে, নিয়ার বাই যে বিজনেস গুলো আছে, নেটিভ বিজনেস আপনার মতোই যারা বিজনেস করতেছে তাদের সাথে একটা লিঙ্ক শেয়ার করার মাধ্যমে এটা বলা হয় রিসেন্স অফ রিভিউ। রিসেন্সি অফ রিভিউ ব্যাপারটা কি? এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে যে এমন যেন না হয় যে আপনার বিজনেসে 100টা রিভিউ আপনি কালেক্ট করেছিলেন 3 বছর আগে অথবা কোভিড এর ভিতরে, এখন নতুন কোনো রিভিউ নেই। তাহলে কিন্তু দেখেন আমাদের সাইকোলজি আছে, আমরা যারা বিশেষ করে বাংলাদেশে ফেসবুকে প্রোডাক্ট কিনি তখন কিন্তু দেখবেন আমরা রিভিউ গুলো দেখি। যদি দেখি যে 2-3 বছর আগের রিভিউ অথবা 8 মাস 9 মাস আগের রিভিউ, এই 5-6 মাসে কোনো রিসেন্টলি কোনো রিভিউ নেই, মূলত রিসেন্টলির কথাই আমি বলি, রিসেন্টলি কোনো রিভিউ নেই, তাহলে কিন্তু আমরা মনে করি আরে এ মনে হয় ফেক বিজনেস, 6 মাস আগে এরা মনে হয় শয়তানি করে কিছু বিজনেস রিভিউ টিভিউ কিনছে কোনো এসএমএম সাইট থেকে, কিনে ওরা বিজনেস করা শুরু করছে, তো আমাদের ট্রাস্ট লেভেলটা কিন্তু কমে যায়। সো কোয়ান্টিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু জিবিপি, ওকে এটা তো আমরা জানি, ইনবাউন্ড লিঙ্ক জিবিপি, এখানে ন্যাপ সাইটেশন করতে হবে আপনাকে। হ্যাঁ, জিবিপি ল্যান্ডিং পেজ ইউআরএল ফ্রম লোকালি রিলেভেন্ট ডোমেইন, এই আবার সেই ডোমেইন কথা আসছে, ইটস নট ডোমেইন, ইটস বিজনেস চলে আসবে। কনসিস্টেন্সি অফ সাইটেশন অফ প্রাইমারি সার্চ ইঞ্জিন, গুগল ম্যাপ, বিং ম্যাপ, অ্যাপেল ম্যাপ। আচ্ছা, এই সব জায়গায় আমাদেরকেও ইয়ে করতে হবে, লিস্টিং করতে হবে। আমি আগামী কিছু ভিডিওতে কিভাবে আপনারা বিং এর সাইটেশন করতে পারেন, অ্যাপেল ম্যাপ সাইটেশন করতে পারেন, এগুলো আমি দেখাবো, এগুলো নিয়ে কথা বলবো। এইচটিএমএল ন্যাপ ম্যাচিং, জিবিপি ন্যাপ, এইচটিএমএল ন্যাপ ম্যাচিং, এই ব্যাপারটা আমি জানি না এখানে কি বলছে, এই ব্যাপারটা আমার কাছে নতুন, সো এটা আমি এক্সপ্লেইন করতে পারলাম না, সরি। সে ইন্টারনাল লিঙ্ক টু জিবিপি ল্যান্ডিং পেজ ফ্রম আদার পেজ অফ ওয়েবসাইট, এটা সবাই জানেন ইজিলি ব্যাপার। কোয়ালিটি অথরিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু ডোমেইন, এই ব্যাপারটা কোয়ালিটি পেজ থেকে ইনবাউন্ড লিঙ্ক করতে হবে, কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্ক টু জিবিপি, এই ব্যাপারগুলো আপনারা নিশ্চয়ই সিম্পলে সবাই জানেন, আমি লিস্টটা দিয়ে দিব। এজ অফ জিবিপি, এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলছিলাম, কিন্তু ডেসক্রিপশনের ভিতরে এজটা মেনশন করা এবং ডেসক্রিপশনের নিচে যে সেগমেন্টটা থাকে যেখানে কিনা ওই যে কবে আপনার বিজনেসটা ফাউন্ড হয়েছে, ফাউন্ডিং ডেটটা এখানে দেওয়া, তাহলে যত দিন হবে আপনার একটা ট্রাস্ট লেভেল বাড়বে। কিওয়ার্ড ইন অ্যাঙ্কর টেক্সট, এটা তো সবাই জানেন, অন পেজ এসইও এর ভিতরে আলোচনা করছে, এটা কিন্তু ওয়েবসাইটের ভিতরে চলে যাচ্ছে। ভলিউম অফ সার্চ অফ বিজনেস নেম, আরে বিজনেস নেমের আবার ভলিউম হয় নাকি? এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমার কাছে মনে হয় না। সো অ্যাক্রস ইন্টার ওয়েবসাইট টপিক্যাল, হ্যাঁ, প্রোডাক্ট সার্ভিস কিওয়ার্ড রিলেভেন্সি অ্যাক্রস ইন্টার ওয়েবসাইট। তো এখানে মূলত আমি এই 30 ইয়ে আলোচনা করলাম ক্রাইটেরিয়া, এবং মূলত এইগুলো প্রায়োরিটাইজ, আমার কাছে মনে হয় না এর একটাও আমরা শিখি নাই কোথা থেকে, বুঝতে পারছেন? আমার কাছে মনে হয় না, এই প্রত্যেকটা অংশই কিন্তু আমরা আলোচনা করছি। এখন দেখেন আমি একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দেই। সো এই যে লিস্টটা আমি চ্যাট বক্সে দিয়ে দিব, এখানে এই যে প্রথম 30টা আমি আলোচনা করছি, এইভাবে 149টা ক্যাটাগরির উপরে ভিত্তি করে, 149টা সেগমেন্টের উপরে ভিত্তি করে এখানে নাম্বারিং করা হয়েছে যে কোনটার স্কোর কত বেশি, ঠিক আছে, কোনটা নিয়ে আপনারা কাজ করবেন। তো এখানে স্কোর যাই থাক না কেন, ভেঙে চুরে কথা বললে আমি যা বলছি এর বাইরে খুব একটা কথা নেই ওভারঅল ক্লাসে। সো এটা আপনারা ডেফিনেটলি স্টাডি করবেন, প্রতিনিয়ত এরকম স্টাডির উপরে থাকবেন, ঠিক আছে। আর দেখেন আমি এটা এটা যদিও আমার অনেক পুরনো স্টাডি, ঠিক আছে, তবু আমি আপনাদের সামনে এই জিনিসটা নিয়ে আসলাম। ওকে, আপনারা এটা স্টাডি করবেন এবং এটা ডাউনলোড করে রেখে দিবেন, আমি দিয়ে দিব। ওকে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমরা কথা বলবো আমরা ওয়েবসাইটে এই যে 149টা ফ্যাক্টরের মধ্যে কিভাবে ওয়েবসাইটে আপনারা র্যাঙ্কিং করার জন্য কোনটা বেশি প্রায়োরিটিস বেসিস কাজ করা উচিত। ওকে, ধন্যবাদ সবাইকে।